১৩২ বছর আগের কথা, ১৩০০ বঙ্গাব্দ। সেটা ইংরেজির ১৮৯৩ সাল, শ্রাবণ মাস। সেই শ্রাবণ ও ঘন গহন দিনে দ্য বেঙ্গল একাডেমি অফ লিটারেচার নামে বাঙালির বৌদ্ধিক আশ্রয়ের এক ঠিকানার জন্ম হল ২-২ নবকৃষ্ণ স্ট্রিটে মহারাজ কুমার বিনয় কৃষ্ণদেবের বাসভবনে। পরের বছর ওই প্রতিষ্ঠানই পরিচিতি লাভ করল বঙ্গীয় সাহিত্য পরিষদ নামে। কয়েকবার ঠিকানা বদলের পর ১৩১৫ বঙ্গাব্দের অগ্রহায়ণ মাসে রামেন্দ্র সুন্দর ত্রিবেদী, হীরেন্দ্রনাথ দত্ত প্রমুখের উদ্যোগে পরিষদের কার্যালয় ভাড়াটিয়া বাড়ি থেকে হালসিবাগান মোড়ে আপার সার্কুলার রোডের ওপর মহারাজা মনীন্দ্রচন্দ্র নন্দীর দান করা জমিতে স্থানান্তরিত হয়, যা বর্তমানে ২৪৩-এর এক আচার্য প্রফুল্লচন্দ্র রোড নামে পরিচিত। বাঙালির পূর্ণ সাংস্কৃতিক, ভাষাগত, জাতিগত পরিচয় এতদিন ধরে বয়ে চলেছে বঙ্গীয় সাহিত্য পরিষদ। এই প্রতিষ্ঠান বাঙালির মহামিলন তীর্থ। শতকের মাঝপর্বে ইস্ট ইন্ডিয়া কোম্পানির থেকে ক্ষমতা হস্তান্তর হল। স্বয়ং ব্রিটিশরা শাসনভার নিলেন। শোষণ, পীড়ন, দমন, আইনের শাসন চালু হল। বাঙালি তখন ধীরে ধীরে আত্মপরিচয়ের সন্ধানে আগ্রহী হয়ে উঠল। মিশনারিদের আগ্রাসী মনোভাব, ব্রাহ্ম ধর্মের ক্রমপ্রসারমানতা, ইয়াং বেঙ্গলের উদ্ধত ভঙ্গি, রক্ষণশীলদের সংঘবদ্ধ প্রতিরোধ, এসবের মাঝে কিছু মুক্তমনা উদারচেতা মানুষের মনে নতুন ভাবনা চিন্তা দেখা দেয়। পাশ্চাত্য শিক্ষার আলোয় তখন তারা আলোকিত। সমাজের ধুলো, কাদা, জঞ্জাল সরানোর কাজে যেমন তাদের দেখা গেল, তেমনি গঠনমূলক সংস্কারেও তারা হয়ে উঠলেন অগ্রণী। রমেশচন্দ্র দত্ত, হরপ্রসাদ শাস্ত্রী, রাখালদাস বন্দ্যোপাধ্যায়ের মতো মানুষ ভাবলেন বাঙালির ইতিহাস চাই। সেই ইতিহাস ছড়িয়ে আছে বাঙালির লোকজীবনে, জীবনের আনাচে কানাচে, পথে প্রান্তরে, গানে, সাহিত্যে। এর ইতিহাস চাই, তার সংরক্ষণ চাই। বঙ্গীয় সাহিত্য পরিষদ সৃষ্টির পিছনে রয়েছে এই উৎসাহেরই আলোকশিখা। আজ থেকে ১৩৩ বছর আগে বাঙালিরা চেয়েছিল তাদের নিজস্ব আইডেন্টিটির একটা প্রতিষ্ঠান হোক। সেই উদ্দেশ্য নিয়েই বঙ্গীয় সাহিত্য পরিষদের পথ চলা শুরু হয়েছিল। প্রথম দিকের ইতিহাস দেখলে দেখবেন ইংরেজরা যেমন ছিলেন, বাঙালি বিদ্বজ্জন সেই সময় যারা ছিলেন প্রায় প্রত্যেকে এর সঙ্গে সংযুক্ত হয়েছিলেন। সাহিত্য পরিষদের সবচেয়ে বড় অবদান বাংলা ভাষা এবং সাহিত্যের প্রামাণ্য ইতিহাস নির্মাণ, সংগ্রহ, সংরক্ষণ, প্রকাশনা এবং প্রচার। পরিষদের এই ৪টি প্রচেষ্টা বাংলা ভাষা তথা সাহিত্যের চর্চায় এক নতুন অধ্যায়ের সূচনা করেছিল। ১৩২৩ বঙ্গাব্দে মহামহোপাধ্যায় হরপ্রসাদ শাস্ত্রী সম্পাদিত বাংলা ভাষা ও সাহিত্যের আদিতম নিদর্শন চর্যাপদ এবং বসন্ত রঞ্জন রায় বিদ্যুৎ বল্লভ সম্পাদিত মধ্যযুগীয় বাংলা ভাষার প্রাচীনতম নিদর্শন শ্রীকৃষ্ণ কীর্তনের প্রকাশ এই প্রতিষ্ঠানের এক অক্ষয় কীর্তি। পরের বছর অর্থাৎ ১৩২৪ বঙ্গাব্দে প্রকাশিত হয় আব্দুল করিম কাব্য বিশরদ সম্পাদিত শেখ ফয়জুল্লাহ মরহুমের গোরক্ষ বিজয়। এই সময় পর্বেই হরপ্রসাদ শাস্ত্রী, নগেন্দ্রনাথ বসু, দীনেশচন্দ্র সেন, হীরেন্দ্রনাথ দত্ত প্রমুখের সম্পাদনায় প্রকাশিত হয় রামায়ণ ও মহাভারতের বিভিন্ন সংস্করণ। সূচনা লগ্নে পরিষদ প্রকাশিত অন্যান্য গ্রন্থের মধ্যে বিশেষভাবে উল্লেখযোগ্য নগেন্দ্রনাথ বসু সম্পাদিত পীতাম্বর দাসের রসমঞ্জরি, আচার্য প্রফুল্লচন্দ্র রায়ের লেখা নব্য রসায়নী বিদ্যা ও তাহার উৎপত্তি। এই প্রচেষ্টার ফলে উদ্ঘাটিত হল বাঙালির নিজের লেখা নিজের ইতিহাস। সাহিত্য পরিষদ যেন বাংলার সাহিত্যকে একটা একাডেমিক শৃঙ্খলা এনে দিল। বঙ্গীয় সাহিত্য পরিষদের একেবারে সূচনা লগ্ন থেকে ১৮১৮ অনওয়ার্ডস বহু পত্রিকা বঙ্গীয় সাহিত্য পরিষদে আছে। তার মধ্যে সমাচার দর্পণ পত্রিকা আছে, সংবাদ চন্দ্রিকা পত্রিকা আছে। আপনারা যদি এইটা যান তারপরে দেখতে পারবেন এখানে
আমাদের দিগদর্শন, সে সময়ের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি পত্রিকা দিগদর্শন, সেই দিগদর্শনের ফাইল কিন্তু বঙ্গীয় সাহিত্য পরিষদে আছে, যেটা 1818 সালে প্রকাশিত হচ্ছে। শুধু সেটাই নয়, আরও বহু পত্রিকা বঙ্গীয় সাহিত্য পরিষদে আছে। তার মধ্যে একটি পত্রিকার কথা অবশ্যই আমাদের উল্লেখ করতে হবে, এটা হচ্ছে সমাচার চন্দ্রিকা। এই সমাচার চন্দ্রিকা, সমাচার দর্পণ, দিগদর্শনের লড়াই, 19 শতকের ধর্মভিত্তিক যে লড়াই, তার ইতিহাস অনুসন্ধান করতে হলে গবেষকদেরকে সাহিত্য পরিষদে আসতে হবে এবং এই পত্রিকাগুলো তারা দেখার সুযোগ পান। বঙ্গীয় সাহিত্য পরিষদের আরও বড় চ্যালেঞ্জ ছিল ভাষার মাধ্যমে সমাজবিজ্ঞানের গুরুত্ব তুলে আনা। আর এখানেই চলে আসে আঞ্চলিক ভাষার স্বীকৃতি, সম্মান এবং সংগ্রহের মতন একাধিক দায়িত্ব। ব্রিটিশ শিক্ষা ব্যবস্থায় আঞ্চলিক ভাষাকে কোনোদিনই গুরুত্ব দেওয়া হয়নি, তাই সাহিত্য পরিষদ তার বিপুল পুঁথি সংগ্রহ এবং সংরক্ষণের মধ্য দিয়ে প্রতিষ্ঠা করল সাহিত্য চর্চা এবং সাংস্কৃতিক গণতন্ত্রের গৌরবময় অতীত। 1894-এর 22 সেপ্টেম্বর ঈশানচন্দ্র বসু শুরু করেন পুঁথি সংগ্রহের কাজ। আজ সেই সংখ্যাটা দাঁড়িয়েছে 10,000-এর কিছু বেশি। দুর্মূল্য এবং দুষ্প্রাপ্য এই পুঁথি ভাণ্ডার গড়ে উঠল রামেন্দ্র সুন্দর ত্রিবেদী, হরপ্রসাদ শাস্ত্রী, বসন্তরঞ্জন রায় এবং রবীন্দ্রনাথ ঠাকুরের প্রচেষ্টায়। এখানে আমাদের প্রায় 10,116 আপাতত যতগুলো আমাদের পুঁথি রেজিস্টার্ড হয়েছে। এর বাইরেও বহু মানুষ পুঁথি দান করেছেন, সেগুলো আমাদের আস্তে আস্তে সাজানোর প্রক্রিয়া চলছে। এই পুঁথিঘরে 3 জন বিখ্যাত মানুষ, একজন হরপ্রসাদ শাস্ত্রী, রামেন্দ্র সুন্দর ত্রিবেদী এবং বসন্তরঞ্জন রায়, এদের 3 জনের নামে 3টি কক্ষ আছে। এরা 3 জনই বাংলার পুঁথির ভাণ্ডারকে, সাহিত্য পরিষদের পুঁথির ভাণ্ডারকে সমৃদ্ধ করেছিলেন। রবীন্দ্রনাথের শতাধিক পুঁথি রবীন্দ্রনাথ নিজে সংগ্রহ করে এনে এই পরিষদকে এনে দিয়েছিলেন। বিদ্যাসাগরের পুঁথি এখানে সংগৃহীত আছে। ফলে এই পুঁথিশালায় যে বিভিন্ন ধরনের উপকরণ হয়তো পুঁথির, ধরুন তালপাতা আছে, তুলট কাগজ আছে, ভূর্জপত্র আছে, 3 ধরনের উপকরণের পুঁথি এখানে দেখতে পাওয়া যাবে। দুটি পুঁথির কথা আমি বিশেষভাবে উল্লেখ করব। একটি পুঁথি অবশ্যই শ্রীকৃষ্ণ কীর্তন, আদি মধ্যযুগের একমাত্র নিদর্শন বাংলা সাহিত্যের, আর দ্বিতীয়টি হচ্ছে সাহানামা, 10ম-দ্বাদশ শতকের এই পুঁথি। এই পুঁথিতে কিন্তু সোনার অক্ষরের লেখা কেমন হতো, তার চিত্র এক অসাধারণ। সাহিত্য পরিষদের জাতীয়তাবাদী চেতনার সঙ্গে ইতিহাস গবেষণা মিলেমিশে সম্পৃক্ত, বলা যেতে পারে বহুমাত্রিক। পরিষদ ভবনের দ্বিতলে সযত্নে সাজানো বাংলার নবজাগরণ আন্দোলনের মনীষীদের স্মারক, রাজা রামমোহন রায়ের ব্যবহৃত পাগড়ি, মৃত্যুর পর ছাঁচ থেকে সংগ্রহ মুখবায়ক বা ডেথ মাস্ক, স্ট্যাপলটন গ্রোভে থাকাকালীন রাজার মৃত্যুর একদিন আগে সংগ্রহ কেশগুচ্ছ, সমস্ত কিছুর সামনে দাঁড়িয়ে বাঙালি যেন অনুভব করে ভারতীয় দর্শন এবং পাশ্চাত্য জ্ঞানের সম্মিলিত শক্তি। বিদ্যাসাগর তার ব্যক্তিগত জীবনে বাংলা, ইংরেজি, সংস্কৃত যা বই তিনি ব্যবহার করেছিলেন, সেগুলো সযত্নে বাইন্ডিং করে রক্ষা করেছিলেন। তার মৃত্যুর পরে এই বিষয়গুলো হারিয়ে যেত। কিছুদিন আগেই বিদ্যাসাগরের জন্মের 200 বছর আমরা অতিক্রম করে এলাম। সেই সময় বিদ্যাসাগরের ভাবনাকে বাঙালি জনমানুষে ছড়িয়ে দিতে বঙ্গীয় সাহিত্য পরিষদ যে উদ্যোগ গ্রহণ করেছিল, তার মধ্যে অন্যতম আমরা একটা স্পেশাল ইস্যু করেছিলাম বিদ্যাসাগরের ওপরে। শেষ জীবনে বিদ্যাসাগর সাধু ভাষার পাশাপাশি চলিত ভাষার প্রতি আকর্ষণ বোধ করেন। গ্রামে গ্রামে ঘুরে ঘুরে মানুষের মুখের বাংলা চলিত শব্দকে নিজের হাতে লিখে রেখেছিলেন। সেটি আমাদের মিউজিয়ামে সংরক্ষিত আছে। 200 বছরে শব্দ সংগ্রহ নাম দিয়ে আমরা সেটাকে প্রকাশ করে বাঙালি জনমানুষের সামনে প্রথম এনেছি। আর একটি বড় কাজ আমরা করেছি, বিদ্যাসাগর একটি বাংলা অভিধান রচনায় নেমেছিলেন।
সম্পূর্ণ করতে পারেননি, কিন্তু যতটা তিনি করেছিলেন সেটিকেও তার জন্মের 200 বছরে আমরা শব্দমঞ্জরি আমরা প্রকাশ করেছি। বাঙালির সমন্বিত জাতিসত্তার যে বহমান স্রোত, সেখানে গুরুদেব রবীন্দ্রনাথ ইতিহাস চর্চা, জাতীয় পরিচয় এবং ভারতীয় সভ্যতার দর্শনকে সাহিত্য চর্চার মানবিক এবং অন্তর্ভুক্তিমূলক দৃষ্টিতে উপস্থাপন করেছেন। বঙ্গীয় সাহিত্য পরিষদের সহসভাপতি রবীন্দ্রনাথ ঠাকুরকে নিয়ে তাই গড়ে উঠেছে রবীন্দ্র সংগ্রহ। সাহিত্য পরিষদের এই রবীন্দ্র সংগ্রহ বাঙালির স্মৃতি এবং আত্মপরিচয়ের বোধকে যেন গভীর মমতায় স্পর্শ করে। ইতিহাস কি শুধুমাত্র বই বা পুঁথি নির্ভর গবেষণা, নাকি মাটির তলায় চাপা পড়ে থাকা অগণিত নামের শ্বাস? পরিষদ তার চিন্তাশীল মনন নিয়ে বর্ণনা করেছে সাহিত্য চর্চায় প্রত্নতাত্ত্বিক সমীক্ষার সাংস্কৃতিক প্রেক্ষাপট। হিন্দু এবং বৌদ্ধ ভাস্কর্যের পাশাপাশি শিলালেখ সংগৃহীত আছে। রয়েছে চন্দ্রকেতুগড় থেকে প্রাপ্ত পোড়ামাটির পাত্র। তো আমাদের এখানে একটা মিক্সড কালেকশন আমরা দেখতে পাচ্ছি যে সব ধরনের আমাদের এখানে যে দ্রব্যগুলো আছে, যেমন পটচিত্র রয়েছে, বিভিন্ন ধরনের হস্তশিল্প রয়েছে, এছাড়া আরও অনেক ধরনের বৈচিত্র্য আমরা এখানে দেখতে পাই। তার মধ্যে আমরা পোড়ামাটির জিনিস এখানে রয়েছে এবং প্রত্নতাত্ত্বিক ক্ষেত্র থেকে যে প্রচুর ধরনের মূর্তি বা আমাদের ভাস্কর্য, সেটাও আমরা এখানে এনে দর্শকদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি। শ্রাবণ জানে অপেক্ষার শেষেই জন্ম নেয় আগামী। আগামীর শিকড় ভাঙে বাঁধ, আনে নতুন দিনের স্বাদ। নতুন দিন অনেকটাই তথ্য প্রযুক্তি নির্ভর। ডিজিটাল দুনিয়ায় মাউসের ক্লিক শব্দ, অ্যাপ নির্ভর রোজকার দুনিয়া পাঠক এবং ব্রাউজারের মধ্যে সীমারেখাকে অনেকটাই মিলিয়ে এনেছে। এই পরিবর্তনের জন্য সাহিত্য পরিষদও পরিবর্তিত হচ্ছে। ডিজিটাল যুগে শুধু সাহিত্য পরিষদ নয়, এটা ঠিক যে পত্রপত্রিকার জগৎ, প্রকাশনার জগৎ একটা চ্যালেঞ্জের মুখে আছে, কিন্তু সেই চ্যালেঞ্জ সত্ত্বেও আমরা জানি বঙ্গীয় সাহিত্য পরিষদে এমন সম্পদ আছে যেগুলো ডিজিটালি এখনও সব জায়গায় পাওয়া যাবে না। এবং একটা বই হাতে ধরে পুরনো পুঁথি পড়ে যে আনন্দ, যে একটা কি বলবো, যে আমরা যে সুবিধাটা পাই সেটা কখনো দূর নয়। তাই আমাদের সাহিত্য পরিষদের যে পাঠকগৃহ আছে, যেটা আমরা গ্রন্থশালা বলি, সেখানে কিন্তু প্রতিনিয়ত প্রতিদিন অসংখ্য মানুষ আসছেন, পুরনো পত্রিকা, পুরনো বই এখান থেকে সংগ্রহ করছেন এবং ডিজিটালি আছে যে বইগুলো, সেইগুলিও আমাদের পাঠকরা কিন্তু সাহিত্য পরিষদের পাঠকক্ষে বসে পড়াশোনা করেন, কাজকর্ম করেন। সংকট এবং সম্ভাবনার এই যুগলে পরিষদের কাজ আরও জরুরি। জাতীয়তাবাদ, সাংস্কৃতিক বহুত্ববাদ, ইতিহাস চর্চা এবং জাতিসত্তার মতো বিষয়গুলিকে পরিষদ নিয়ে এসেছে একই মলাটের একটি গ্রন্থনে। পরিষদ প্রমাণ করেছে যে ভাষা একটি জাতির স্মৃতি এবং আত্মপরিচয়ের ধারক। ইতিহাস চর্চা এবং সাহিত্য সংরক্ষণের মধ্য দিয়ে এই প্রতিষ্ঠান বাঙালিকে নিজের শিকড়ের সঙ্গে পুনরায় সংযুক্ত করেছে। বঙ্গীয় সাহিত্য পরিষদ তাই বাঙালির ভাষা, ইতিহাস এবং ভবিষ্যতের মধ্যবর্তী এক অবিচ্ছেদ্য সেতু।